ওকে, দেখো আমরা আজকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টাইলের প্রথম ক্লাসে আছি। প্রথম ক্লাসের মধ্যে আগে নিয়ম কানুনগুলো একটু বলি। নিয়ম কানুনগুলো হচ্ছে, তোমরা দেখবা যে রিটেনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, এখানে যতটুকু দেওয়া হয়েছে আহ, এতটুকুর কাছাকাছি কিছু জায়গা থাকবে। এখন কথা হচ্ছে, আমি এত বড় ম্যাথ, হয়তোবা আমি দেখে বুঝতেছি ম্যাথটা অনেক বড় হবে, আমি এতটুকু জায়গার মধ্যে কেমনে আমি ফুল ম্যাথটা করব, ঠিক আছে? সেটার জন্য নিয়ম হচ্ছে, দেখো, মনে করো তুমি আমার এখানে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। মনে করো এই ম্যাথটা আমি দেখেই বুঝলাম এটা আমাকে কিভাবে প্রসেস করতে হবে সেটা আগে মাথায় আসবে। তো তুমি দেখলা যে এতটুকুর মধ্যে আমার জায়গাটা হবে না। তুমি কি করবা? তুমি একটা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে এইটাকে, মনে করো, এরকম একটা দাগ, এরকম একটা দাগ সমান 3 ভাগে ভাগ করে ফেলবা, যদি বেশি বড় হয়। আর যদি দেখা যাচ্ছে যে না, আমার বেশি বড় হবে না, মাঝারি সাইজের হবে, তাহলে তুমি কি করবা? তুমি করবা এটাকে, এই দাগটাকে ঠিক মাঝখানে করে দিয়ে এই এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু করবা, লিখতে 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 এদিকে শেষ, তুমি এখানে চলে আসবা। এখানে এসে ধরো তোমার আনসার পেয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখতেছো যে না, ম্যাথটা অনেক ছোট, আমি ছোট খুব অল্প জায়গার মধ্যে করে ফেলতে পারবো, তাহলে এত দাগ টাগ দেওয়ার কোনো দরকার নেই। কাহিনী বুঝছো? আচ্ছা, এবার আসো তাইলে আমরা শুরু করি। কাহিনী বুঝছো তো? হ্যাঁ, লিখার স্টাইল আস্তে আস্তে এটাতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। এটা লিখতে 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 এতটুকু জায়গার মধ্যে লিখতে লিখতে তুমি অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি আসো, প্রথমে আসো। আমরা এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথের মধ্যে, এই ম্যাথটা সলভ করার আগে হালকা একটু বেসিকটা পড়ে আসি। এটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্রের কনসেপ্টের প্রথম দিকের ম্যাথগুলো সামান্তরিক সূত্রের কনসেপ্টের। সামান্তরিক সূত্র কি ছিল? দেখো, তুমি মনে করো এখানে এই বরাবর একটা ভেক্টর আছে, এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে। এই ভেক্টর দুইটা পরস্পর একই বিন্দু থেকে ক্রিয়াশীল আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, এবং ভেক্টর দুইটা পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল আছে। মানে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে, তারা হচ্ছে একটা পি আর একটা কিউ, তাদের মান হচ্ছে পি এবং কিউ দেখালাম, এবং তারা পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল আছে। ওকে, এবার আসো, এই ভেক্টর দুইটার যে লব্ধি লব্ধি বা যোগফল, সেটা যদি তোমার আর হয়, এই আরটা হচ্ছে পি এবং কিউ এর যোগফল বা লব্ধি, এবং এই আর পি এর সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা ধরে নিলাম থিটা, এবং কিউ এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার কি, থিটা প্রাইম। একটা হচ্ছে থিটা আর একটা থিটা প্রাইম। এখন আমরা যে লিখতে পারবো আর ইকুয়াল আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এবং এই আর এর মান যদি বের করতে হয়, আর ইকুয়াল রুট ওভার কি লিখবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। এবং এটা হচ্ছে এই আর এর মানটা বের করার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, ফাইন। এবার আসো, যদি থিটা বের করতে হয়, মানে আর এর দিক বের করতে হয়, তাহলে কি করব? tan থিটা ইকুয়াল কার সাথে উৎপন্ন কোণ? দেখো, টি এর সাথে। তাহলে পি কে সিঙ্গেল করে রাখবো, পি ছাড়া বাকি যে ভেক্টরটা আছে তাকে আমি মিঙ্গেল করে রাখবো, উপরে নিচে দুই দিকে দিয়ে দিব। আর উপরে দিব সাইন আলফা, নিচে দিব কজ আলফা। এই টেকনিক আমরা জানি, এবং এটা হচ্ছে পি এর সাথে উৎপন্ন কোণ। এটা পি এর সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে কোণ। হ্যাঁ, আর যদি আমরা tan থিটা প্রাইমের মান বের করতে চাই, সেই ক্ষেত্রে ওই একই টেকনিকে আমরা আগাবো। সেটা হচ্ছে, দেখো, tan থিটা প্রাইম সমান, বলো, কার সাথে উৎপন্ন কোণ? কিউ এর সাথে। তাহলে কিউ সিঙ্গেল প্লাস বাকি আছে পি, পি হচ্ছে মিঙ্গেল, উপরে দিব সাইন আলফা, নিচে দিব কজ আলফা। এটা হচ্ছে কিউ এর সাথে উৎপন্ন কোণ। এতটুকু বেসিক থাকতে হবে ম্যাথ গুলো করার জন্য। একটা হচ্ছে আর এর মান বের করবো, আর হচ্ছে আর এর দিক বের করবো, আর এর দিক থেকে থিটা আর থিটা প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যাই। এটা তো তোমরা আগে শিখছো, সবাই কম বেশি আগে ক্লাস করছো। ওকে, চলো এবার এই প্রশ্নটাতে আমরা যাব। দেখো, এখানে বলছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি ও এত ডিগ্রি করে দুটি বল কোন বিন্দু বস্তুর উপর ক্রিয়াশীল। উভয় বলের মান 100 নিউটন হলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তুমি প্রথমে একটা জিনিস খেয়াল করো, এক অক্ষ ওয়াই অক্ষের কথা যেহেতু আসছে, তাহলে আমরা প্রথমে বলবো এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি, এক অক্ষ। এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার সাপোজ ওয়াই অক্ষ। এখন বলো তুমি আমাকে, এক্স, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি বলো আমাকে, দেখো,
170 ডিগ্রি ও 50 ডিগ্রি কোণে দুইটা বল নাকি ক্রিয়াশীল, দুইটা বল ক্রিয়াশীল। এক চক্রের সাথে 50 ডিগ্রি, দেখো এক চক্রের সাথে 50 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে এই বরাবর নিলাম। এক চক্রের সাথে 50 ডিগ্রি কোণে, 50 ডিগ্রি কোণে কত বল ক্রিয়াশীল? 100 নিউটনের একটা বল ক্রিয়াশীল। ওকে, এবার আসো, আবার 170 ডিগ্রি কোণে নাকি আরেকটা বল ক্রিয়াশীল। তো এটা যদি 50 হয়, আমরা তো জানি এতটুকু 90 আর এতটুকু 180, তাহলে 170টা কত কোন দিকে হবে? এই যে এখান থেকে সাপোজ এই বরাবর আমি ধরলাম, এই বরাবরও 100 নিউটন বল ক্রিয়াশীল, যেটা এই এক চক্রের সাথে আমার 170 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝছি? এবার তুমি আমাকে বলো, আমি যদি বলি এটা 50, এটা 170, তাহলে তুমি আমাকে বলো এই কোণটা তোমার কত হয়েছে? 120। তার মানে ওইটাই হচ্ছে 100 100 এই বল দুটার মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণকে যদি আমি আলফা দ্বারা প্রকাশ করি, আলফা হচ্ছে 170 ডিগ্রি মাইনাস কত? 50 ডিগ্রি। তাহলে কত আসছে? এটা 120 ডিগ্রি। ফাইন, চলো এবার তাহলে আলফার মান পেয়ে গেছি, ভেক্টর দুটার মানও পেয়ে গেছি। মনে করো এটা পি ভেক্টর, মনে করো এটা কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120। ওকে, তাহলে তুমি আমার আসো, তাহলে আমাকে কি কি বের করতে বলছে? লব্ধি বলের মান ও দিক বের করতে বলছে। ওকে ফাইন, এবার তাহলে আমরা লব্ধি বলের মান যদি বের করতে চাই, আর ইকুয়াল কি লিখবো? √100 প্লাস 100 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ, 100 ইন্টু 100 ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো এটা হচ্ছে 100 স্কোয়ার, এটা হচ্ছে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। ঠিক আছে, 2 2 কেটে দাও, এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 100 স্কোয়ার কাটা যায়, তাহলে আর থাকে কি? √100 স্কোয়ার, স্কোয়ার রুট কেটে দিলে আর 100 নিউটন থাকে। এটা হচ্ছে লব্ধি বলের মান। আর আমাকে দিক বের করতে হবে। সাপোজ এই লব্ধির মানটা, এই লব্ধিটা আমার এখান থেকে এই বরাবরে ক্রিয়াশীল আছে, এই আরটা এখান থেকে এই বরাবরে ক্রিয়াশীল আছে। তুমি এবার আমাকে বলো এটা যদি আর হয়, এই আর এই 100 এর সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার কি? থিটা। সো আমি এবার কি করব? আমি থিটার মানটা বের করব, কারণ আমাকে লব্ধির দিকের মান বের করতে বলছে, ঠিক না? আচ্ছা, তাহলে তুমি বলো tan থিটা ইকুয়াল 100 এর সাথে উৎপন্ন কোণ, সো 100 সিঙ্গেল প্লাস 100 উপরে নিচে দিয়ে দিলাম মিঙ্গেল, বাকি 100টা উপরে সাইন 120, নিচে কস, আলফার মান হচ্ছে 120। ফাইনালি তুমি আমাকে বলো এখান থেকে একটা ভ্যালু আসবে, ক্যালকুলেটর আনছো? দেখি ক্যালকুলেটরে দাও। tan থিটা ইকুয়াল এত, সো থিটা ইকুয়াল কত আসছে আমাকে বলো? এত ডিগ্রি কত আসছে বলো? 60 ডিগ্রি আসছে। গুড, তাইলে আসো এটা 60 ডিগ্রি, বাট আনসার তোমার 60 ডিগ্রি নয়। আনসার কি লিখতে হবে? দেখো এই কোণটা আসছে 60 ডিগ্রি, বুঝছো? এই থিটার মানটা 60 আসছে, বাট এটা এক চক্রের সাথে এই লব্ধিটা কত কোণে আছে সেটা বের করতে হবে। তো তুমি বলো এক চক্রের সাথে এই কোণ হচ্ছে 50, আবার এটা হচ্ছে তোমার কত? 60। তাহলে এক চক্রের সাথে টোটাল আটটা কত কোন দিকে আছে? এক চক্রের সাথে, তাহলে তুমি লিখো সুতরাং এক্স অক্ষের সাথে সাথে লব্ধির দিক হচ্ছে তোমার কত? 50 প্লাস 60, এত ডিগ্রি সমান কত? 110 ডিগ্রি। এইটাই তোমার আনসার। এক চক্রের সাথে 110 ডিগ্রি কোণে আছে। বুঝছি? অপেক্ষাকৃত সহজ, আস্তে আস্তে কঠিনের দিকে যাও। তুলে ফেলাবে সুন্দর করে। চিত্র তোমাকে বোঝানোর জন্য আঁকেছি, বাট তুমি যদি রাফ করো, রাফ না করলে তো তুমি বুঝতে পারবে না যে আসলে ওই যে আর্লি মাথায় আসবে না আর কি। সো তুমি যদি রাফ করতে চাও চিত্র আঁকতে পারো, তবে চিত্র না আঁকলে যে স্যারে নাম্বার দিবে না এরকম কোনো কথা নেই, ঠিক আছে? হ্যাঁ, এক চক্রের ধনাত্মক দিক তো এটাই, মানে এই যে এইটার সাথে 170 মানে এইদিকে পজিটিভ কোণ, এটা পজিটিভ তো, এই অ্যাঙ্গেল পজিটিভ তো। যদি নেগেটিভ বলতো তাহলে এদিকে দিতাম। ঘড়ির কাঁটার উল্টা দিকে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, বুঝছো?
তোলা। জামে দেখতেছ, দেখতে কষ্ট হচ্ছে, কষ্ট হলে ওইদিকে চলে যাও। তুলসা লাস্ট আসলে, আচ্ছা তোলো তোলো, সমস্যা নাই, আস্তে আস্তে করি। তুমি এখনো ফার্স্ট ইয়ারে, কলেজেই শুরু করে নি, ঠিক আছে? তুমি এরকম আস্তে আস্তে করতে করতে তুমি প্রো লেভেলে হয়ে যাবে। আর আমিও এত আস্তে 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 বলবো না কথা, আমিও দ্রুত বলবো, কারণ তোমারও স্পিড বাড়বে, আমারও স্পিড বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু জায়গা যতটুকু আছে এর বাইরে যাওয়া যাবে না, জায়গা যতটুকু আছে এর বাইরে যাওয়া যাবে না, প্র্যাকটিস হয়ে যায়। ও, ও বুঝবে তো, সামন্তরিক সূত্রের অ্যাপ্লিকেশন পরে বুঝে দিব যাওয়ার আগে, ঠিক আছে? এর পরের ম্যাথটা দেখে দেখো, ওটা খালি রাখো, দ্বিতীয় ম্যাথ থেকে করিও। হ্যাঁ, দেখো বলছি যে তুলতে তুলতে দেখো, ওই যে লব্ধির মান এবং দিক নির্ণয়, এই ওর নাম কি, লব্ধির মান এবং দিক নির্ণয়। লব্ধির মান বের করার জন্য এখানে 100 নিউটন দুইটা বল আছে, প্রশ্নের মধ্যে বলছে, যেটা এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি এবং এক্স অক্ষের সাথে যেটা 170 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা 50, টোটালটা 170, তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? 120। এই যে 120, সেটা আমি বের করছি, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে, তাহলে আমি লব্ধির মানটা বের করছি। ওকে, সূত্র বসাই, পি স্কয়ার রুট ওভার পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওকে, এরপর tan থিটা ইকুয়াল, এবার ওই লব্ধি যেটা সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করছি, এই আর এর দিকটা আমাকে বের করতে হবে। দিক বের করার জন্য আমাকে কি করতে হবে? tan থিটা দিয়ে কাজ করতে হবে। তো 100 এর সাথে উৎপন্ন কোণ, সো 100 একটা সিঙ্গেল, প্লাস বাকি যে 100টা আছে সেটা হচ্ছে মিঙ্গেল, উপরে সাইন আলফা নিচে কজ আলফা, ওটা দিয়ে ক্যালকুলেট করে থিটার মানটা বের করছি। কিন্তু থিটার মান, এই থিটাটা আমার কত আসছে? 60 আসছে, আর এক অক্ষের সাথে এটা 50, আর এটা যদি 60 হয় তাহলে মোট অ্যাঙ্গেল কত? 110। বুঝা গেছে? আচ্ছা, চলো এবার এর পরের ম্যাথে যাই, এর পরের ম্যাথে যাই। হ্যাঁ, বুঝছো? বলো। এক অক্ষের সাথে কেন যোগ করছি? দেখো না, আমার এক অক্ষ এটা না, এখান থেকে এই বরাবর এটা এক্স, তাহলে এইটার সাথে এতটুকু অ্যাঙ্গেল কত? 50। আবার এই থিটার মান তুমি কত পাইছো? 60। তো তুমি এক অক্ষের সাথে কার দিক বের করবা যে? এই এই যে মেরুন, এই কালারের আর এর দিকটা বের করবা যে, তাহলে এই আটটা এক অক্ষের সাথে টোটাল কতটুকু কোণ উৎপন্ন করলো? 110 ডিগ্রি। বুঝছি? এটাই। আচ্ছা, চলো এবার আসো দুটি বলের এরপরের প্রশ্নটা দেখো। দুটি বলের লব্ধি হচ্ছে 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন, এবং এটি লব্ধির সাথে লম্ব বরাবরে ক্রিয়া করে, লব্ধির সাথে লম্ব বরাবরে ক্রিয়া করে। বড় বলটির মান কত হবে? আনসার দিয়ে দিচ্ছি, যাতে যারা আগে করবে করে ফেলার জন্য আর কি। হ্যাঁ, তবে এদিকে তাকাও, আমি করে দিচ্ছি। লব্ধির মান দিছে তোমাকে, এবার লব্ধির মান মানে এটা কার মান? আর এর মান। বড় বল দুটির মধ্যে ছোট বলটির মান, ধরো আমি ছোট বলটি পি ধরছি, ছোট বলটা আমি পি ধরছি, এবং এটি লব্ধির সাথে নাকি লম্বভাবে আছে, তাহলে পি এর সাথে লব্ধির দিক থিটা, ভালো করে বুঝিও, পি এর সাথে লব্ধির যে আর, এই আর এর দিকটা হচ্ছে থিটা, সেটা নাকি 90 ডিগ্রি। বড় বলটির মান কত সেটা তোমাকে বের করতে হবে। আসো আমি আগে একটা চিত্র অঙ্কন করি, এটাকে আমি দুইভাবে করে দিব, একটা শর্টকাটও করে দিব। দেখো, ধরো এটা পি, আর লব্ধিটা হচ্ছে তার সাথে নাকি এভাবে লম্ব ভাবে আছে আর, এবং তাহলে পি এদিকে, কিউ কে অবশ্যই এখান থেকে এই বরাবরে ক্রিয়াশীল হতে হবে। কেন? পি এবং কিউ মিলেই তো আর হয়, পি এবং কিউ মিলেই তো আর হয়, ঠিক না? পি এবং কিউ এর যোগফলটা, তাহলে আর কে অবশ্যই পি এবং কিউ এর মাঝখানে কোনো একদিকে থাকতে হবে। আবার তোমাকে দিক বলে দিছে, দিক হচ্ছে কি, পি এর সাথে নাকি সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ছোট দোষী যে আমি পি কে। আবার ছোট বলটার মানও তোমাকে বলে দিছে, ছোট বলটা নাকি কত? 30 নিউটন। আর এই যে লব্ধির মানটা নাকি কত? 40 নিউটন। তোমাকে বের করতে বলছে আসলে কার মান? কিউ এর মান। ওকে, বুঝছি? আচ্ছা, তাহলে তোমাকে এবার এখান থেকে, তোমাকে মধ্যবর্তী কোণ আছে,
নাই। মধ্যবর্তী কোণ যেহেতু নাই, তাহলে আমরা এইরকম করে একটা মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে তোমার কি আলফা। এই চিত্রটা তুমি আগে আঁকো, এতটুকু আঁকো। আঁকছো? বল, আরেকবার বুঝাতাম। বলছে বল দুটির লব্ধি 40 নিউটন। তাহলে কোন বল? একটা বড় বল আর একটা ছোট বল। ছোট বলের মান তোমার দেওয়া আছে 30। তাহলে আবার বলতেছে এই 30 নিউটনের সাথে লব্ধিটা নাকি 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে পি যদি এদিকে হয় আর যদি এদিকে হয়, কিউ যে বলটা আছে সেটাকে অবশ্যই এদিক বরাবর দিতে হবে। কেন? কারণ হচ্ছে পি এবং কিউ মিলেই কিন্তু আর গঠন করে। পি এবং কিউ এর মাঝখানের কোনো একদিকেই কিন্তু কি থাকবে, আর থাকবে। তো তোমাকে আবার কোনো একদিকে কেন বলতে হবে? তোমাকে তো দিক বলে দিছে, পি এর সাথে যেটা 90 ডিগ্রি কোণে থাকবে। সো আমি পি এর সাথে এটাকে 90 ডিগ্রি কোণে দিচ্ছি। বুঝে গেছে? আর আলফাটা আমাকে কিছুই বলে নাই, তাহলে এটা আমি বের করব, কারণ কিউ বের করার জন্য আলফাটা আমার লাগবে। ঠিক আছে? যদি এটা এমসিকিউর জন্য আসে আমি 2 লাইনে করে ফেলবো, আর যেহেতু রিটেনের জন্য আসবে তাইলে তোমাকে আমি একটু বড় করে করাবো। ঠিক আছে? আসো, প্রথমে আমরা যে কাজটা করব, যেহেতু টিচার মান আছে, হ্যাঁ রাখতে পারো, নো প্রবলেম, রাখতেই পারো। মানে এদিকের কোনো মানে এই আর এর এই পাশে রাখা যাবে না, আর এর বাইরে রাখতে হবে। কিন্তু কোন দিকে রাখবো আমি এখনো জানি না, তারপর আমি আন্দাজ করে এদিক বরাবর দিলাম। আর ঠিক আছে, তুমি যদি বলো যে না স্যার এইদিকে না, আমি আরো এইভাবে সবাই দিব, দাও, নো প্রবলেম। ঠিক আছে, মানে আমি ধরে নিচ্ছি মাত্র। এবার আসো, এবার আসো, তাহলে আমরা টেন টিটা ইকুয়াল কি লিখবো? টেন টিটা না, টেন টিটা, টেন টিটা ইকুয়াল, টিটার মান 90 ডিগ্রি আমার বলা আছে, কিন্তু বলো কার সাথে উৎপন্ন কোণ? পি এর সাথে। তাহলে পি এর মানটাকে আমরা কি করব? সিঙ্গেল করে রাখবো, পি কে সিঙ্গেল করে রাখবো, প্লাস বাকি আছে কে বলো? কিউ। কিউ কে আমরা মিঙ্গেল করে রাখবো, উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। ঠিক আছে? ঠিক আছে, এবার বলো থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে টেন 90 ডিগ্রি ইকুয়াল সেম জিনিস, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। খেয়াল করো, টেন 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই কত? 0। যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0। তো তুমি টেন 90 ডিগ্রিকে তুমি চাইলে এইভাবে দিতে পারো, 1/0, 1/0, 2/0, 5/0, নো প্রবলেম। যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0, ইনফিনিটি। সো এখানে আছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তুমি আবার 8 গুণন করো, 8 গুণন করলে কি পাবা বলো? পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল কত? 1 নাকি 0? 0, 0। ঠিক আছে, তাহলে তুমি এবার বলো আমাকে কজ কিউ কজ আলফা ইকুয়াল মাইনাস পি এবং কজ আলফা ইকুয়াল আমরা কি লিখবো? মাইনাস পি বাই কিউ। কজ আলফার মানটা আমি বের করে রেখে দিলাম, এতটুকু করো। দেখো আমি তোমাকে এখানে অনেক ভেঙে ভেঙে করাচ্ছি, বাট তুমি যখন, না এখনো বসাই নেই আর কি, পরে বসাবো। আর বসাই দিতে চাইলে তুমি বসাই দেবো, নো প্রবলেম। এখন আসো, আমি তো ভেঙে ভেঙে করাচ্ছি না, অনেকগুলো নাই আমরা জানি বলে এটা লিখছি, এরপরে এটা লিখছি, এরপরে এটা, অনেকগুলো। এত ঢং আমরা মূল পরীক্ষায় করবো না। মূল পরীক্ষায় আমরা কি করবো? আমরা জানি বলে লিখার কোনো দরকার নেই, স্যারও জানে, আমিও জানি, স্যারও জানে। বা এই লাইন বা, তাহলে তুমি এটা দিয়ে শুরু করলা, এই যে এটা, এটার পরে এটা, হ্যাঁ, আবার এখানে আর গুণন করে হ্যান ত্যান পাই, এগুলো দরকার নাই। তুমি দুই লাইন অ্যাডভান্স করবা, তাহলে তুমি দেখবে যে 3 লাইনে তোমার এই 3 লাইনে এই কাজ শেষ। কিন্তু তুমি তো এখনো ছোট, তাই আমি ভেঙে ভেঙে করাচ্ছি। ওকে, চলো, আমি কজ আলফার মান পেয়েছি। এখন তুমি বলো, আমরা আর আর ইকুয়াল কি জানতাম? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। আচ্ছা, এখন বলো আমাকে, আর এর মান তো তোমার কাছে আছে কত? 40। স্কয়ার করে দাও উভয় পক্ষে। পি এর মান, পি এর মান তোমার কাছে আছে 30, আছে না? আছে কিন্তু। প্লাস কিউ এর মান তোমার কাছে নাই, প্লাস 2 ইন্টু পি এর মান তোমার কাছে আছে 30, কিউ এর মান তোমার কাছে নাই, ইন্টু কজ আলফার মান কিন্তু আবার তুমি বার করে রাখছো। ওই যে উভয় পক্ষে স্কয়ার করছে যে, রোড দি নাই তো এদিকে। ঠিক আছে, এবার বলো কজ আলফা, কজ আলফার মান কত বলো? মাইনাস কি আছে? পি বাই কিউ আছে। ঠিক আছে না? আচ্ছা, তুমি এবার এই কিউ বাতিল করে দাও। ঠিক আছে, তুমি এবার বলো 40 স্কয়ার মাইনাস 30 স্কয়ার
এই যে 30 স্কয়ারকে এই পাশে নিয়ে গেছো, ইকুয়াল কিউ স্কয়ার প্লাস এখানে কি আছে বলো 60, এই যে প্লাস না মাইনাস দিব, কেন প্লাস মাইনাসে মাইনাস করে দিছি, এখানে পি আছে, তাহলে তুমি বলো -60 ইনটু পি এর মান কত, পি এর মান কত 30। ফাইনালি তুমি এবার আমাকে বলো এখানে 1600 মাইনাস 900 আর এই পাশে নিয়ে আসো প্লাস 318 1800 ইকুয়াল কত কিউ স্কয়ার। সুতরাং তুমি আবার বলো কিউ স্কয়ার ইকুয়াল কত আসে, কত 2500 নাকি। সুতরাং কিউ ইকুয়াল আমরা কি লিখবো, রুট করে দিলে 50 নিউটন, এটা তোমার আনসার। এটা হচ্ছে আমি রিটেনের জন্য করছি, বাট এই প্রশ্ন আবার ঢাকা ভার্সিটিতে আসছে, এটা বুয়েট আসছিল না, এটা ঢাকা ভার্সিটিতে আসছিল এমসিকিউর জন্য। তখন তুমি কিভাবে করবে, এত বড় বড় তো ঢাকা ভার্সিটিতে তোমার জায়গা নেই, তখন তুমি কিভাবে করবা আমি দেখা দিচ্ছি। তুমি আগে এতটুকু তোলো, এতটুকু আগে তোলো। তুলছো, তুলছো, যাই দেখো আবার এদিকে খেয়াল করো। আমাকে এই প্রশ্নটা একটু ভালো করে বুঝো, এই চিত্রের মধ্যে আছে, চিত্রটা আঁকা আছে, এদিকে খেয়াল করো, এই চিত্রের এদিকে খেয়াল করো। তুমি বলছো এখান থেকে এই বরাবর, এটা কি বলো কিউ, এখান থেকে তাইলে তুমি বলো এখান থেকে এই বরাবর, এটাও তোমার কি কিউ। আর এই যে এই রেখা এবং এই রেখা পরস্পর কি বলো সমান্তরাল, এটা তোমার সমান্তরাল, এটা এরকম করে এইরকম করে আসে, এটা এরকম করে আসে, এটা একটা সামান্তরিক হয়ে গেছে না, দেখো এটা সামান্তরিক হয়ে গেছে। কিন্তু এখানে এই বিন্দু এটার এটার মান তোমার 30 নিউটন আছে, এটার মান তোমার 40 নিউটন আছে, এটা যদি কিউ হয় অফকোর্স এটাও তোমার কি বলো কিউ, ওই কিউটাই আমাকে বের করতে হবে। তুমি ভালো করে খেয়াল করো, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাতে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, 90 ডিগ্রি আছে তো এখানে। আচ্ছা তাহলে তুমি কি বলবা, তোমার কিউটা দরকার, তাহলে তুমি বলো অতিভুজটা তোমার দরকার, অতিভুজ স্কয়ার ইকুয়াল তুমি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তুমি লিখবা। সো তুমি এখন বলো এখানে কিউ সমান রুট ওভার পি এর মান হচ্ছে 30 স্কয়ার প্লাস আর এর মান হচ্ছে কত 40 স্কয়ার দাও, তাহলে কত হয় 900 যোগ 1600 মানে 2500, 2500 কে রুট করলে 50 নিউটন। খেলা তো এখানে শেষ। রিটেন এভাবে করলে সারা মাইনও করতে পারে, ঠিক আছে না, কিন্তু তুমি এটা এমসিকিউর জন্য করবে, ঠিক আছে, বুঝছো, বুঝছো, তুলে ফেলো পাশে, এক পাশে করে এটাও লিখে ফেলো, করতে পারো বুয়েট রিটেনও করতে পারো, সমস্যা নেই। তবে তুমি মানে ওভাবেও করতে পারো, এটা এমসিকিউর জন্য করতে পারো, আবার তুমি চাইলে ব্রডলি ভাবেও করতে পারো, ঠিক আছে কিনা। মনে করো এমসিকিউটা আসছে, তখন আমি কি করবো আসলে, অথবা তুমি দেখতেছো তোমার আরো কিছু ম্যাপ বাকি আছে, তোমার এটাতে টাইম দেওয়ার সুযোগ নেই, তুমি এটা না করে ওইটাতে চলে যাও, কিছু নাম্বার তো পাবা তুমি, ঠিক আছে। ওইটা যাই এবার, আবার যাবো, হ্যাঁ চলো 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 যাই, চলো এই প্রশ্নটাতে আস, ভালো করে খেয়াল করো। তোমাকে বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধির মান এত এত হবে। তাহলে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত হলে তাদের লব্ধির মানটা এত হবে, ভালো করে খেয়াল করো। লব্ধির মান তো তুমি কি জানো, লব্ধি আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখানে এটা হচ্ছে পি, এটা কি তোমার বলো কিউ, মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, এবং এইটা হচ্ছে তোমার কি, পুরোটা হচ্ছে তোমার কি আর এর মান। তুমি এবার আমাকে বলো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তাহলে আর এর মানটাকে স্কয়ার করে দিই। চলো আর এর মানটাকে স্কয়ার করে দিলে কি হবে বলো, রুট ওভার খেয়াল করো 3a স্কয়ার প্লাস বি স্কয়ার এর উপর স্কয়ার। কেন আমি কিন্তু একটু মানে অ্যাডভান্সে চলে যাচ্ছি, দেখো আমি আর লিখতেছি না আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তুমিও লিখবে না, তুমিও লিখবে না, কারণ একটা এখানে জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন বল, তুমি আবার বলো আমাকে পি স্কয়ার বলতে এ প্লাস বি এর উপর স্কয়ার প্লাস এ মাইনাস বি এর উপর স্কয়ার। আমি কি লিখছি যে আসলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লিখছি, প্লাস 2 ভেক্টর চিহ্ন মান বসাচ্ছি যে আমরা শুধু মান বসাচ্ছি, ঠিক আছে, মান বসানোর সময় উপরে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে।
এবার আসো প্লাস 2a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos আলফা। এই আমাকে এই আলফাটাই আসলে বের করতে হবে, বুঝছি? এই আলফাটাই আমাকে বের করতে হবে। তাহলে চল এটা করার জন্য আমরা কি করব, স্কয়ার রুট কাটা যাবে। তাহলে আমরা কি লিখবো, 3a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, বল এটাতে, বলো মনে আছে কিনা দেখি, বলো তো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার। ওয়াও, মনে আছে তো? আচ্ছা, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে ফাইন। প্লাস, এবার বলো তো দেখি, a প্লাস b ইনটু a মাইনাস b কিসের সূত্র? হ্যাঁ, 2a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার, ঠিক আছে, ইনটু cos আলফা। ঠিক আছে, এবার তুমি এইটাকে এই পাশে নিয়ে আসো। বলো 3a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2, এই a স্কয়ারটাকে এখানে নিয়ে আসো। হ্যাঁ, 2 এ গুণ করে এই পাশে নিয়ে আসছো, মাইনাস 2b স্কয়ারকে এই পাশে নিয়ে আসো। ঠিক আছে, আবার বল ইকুয়াল 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার cos আলফা। তুমি এবার বলো তো আমাকে, এখানে 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, তাহলে কত থাকে আর শুধু a স্কয়ার। ওকে, এবার বলো b স্কয়ার মাইনাস 2b স্কয়ার, তাহলে আর কি থাকে, মাইনাস b স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল 2a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু কত, cos আলফা। বলো বাচ্চারা, এইটা এটা কাটা যায় না? তাহলে তুমি আমাকে বলো, এখানে 1, এই 2টাকে এই পারে পাঠাই দাও, তাহলে কত হয়, cos আলফা। সুতরাং cos আলফা ইকুয়াল cos কত, 60 ডিগ্রি। সো আলফা ইকুয়াল কত, 60 ডিগ্রি। এটাই তো আমার মধ্যবর্তী কোণ, ওই যে 60 ডিগ্রি আনসার মিলছে। বুঝা গেছে? পারবো না? অবশ্যই পারবো। কিন্তু তুমি দেখো, এই প্রশ্নের চেহারা দেখলে তোমার কাছে মনে হয় যে আল্লাহ, এটা তো কোনোদিন দেখি নাই। অথচ এটাও কিন্তু আমাদের বইয়ের ম্যাথ। বইয়ের ম্যাথ বলতে আমাদের যে বিভিন্ন রাইটারের বই আছে, বইয়ের পিছনের যে অনুশীলনের ম্যাথ আছে, ওখানে আছে। ঠিক আছে, বেশি বড় না কিন্তু, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এগুলো তো না বললে হয়, তুমি এতটুকু আসতে পারলে আনসার বসে দিতে পারবে। ঠিক আছে, বুঝছো কিনা? হ্যাঁ, শেষ। পারবো? যাবো? যাই, চল বল। এবার আসো, 2a এবং a ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আনত, মানে একটা নির্দিষ্ট কোণে আছে। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়। ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ কত হবে? আসো, প্রথমে তোমাকে যে কথাটা বলছে, এখান থেকে এতটুকু পর্যন্ত এই কথার জন্য আমি কি লিখতে পারি না, এভাবে লিখতে পারি কিনা দেখো তো। লব্ধিকে, লব্ধির মানটাকে আমি আর ধরে নিই, আর এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। সো তুমি দেখো, আর স্কয়ার ইকুয়াল, আমি কি লিখতে পারবো, 2a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু a cos আলফা। কোনো সমস্যা আছে? আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা লিখছি, আর কিচ্ছু না। এবার আসো, এবার তুমি কি করবে, আটটা থাক, আর স্কয়ার ইকুয়াল এখান থেকে 4a স্কয়ার, এখান থেকে a স্কয়ার, তাহলে কি হবে বলো, 5a স্কয়ার। ওকে, 5a স্কয়ার প্লাস এখানে আছে কি বলো, 4a স্কয়ার cos আলফা। ওকে, এই জিনিসটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দাও। রাখছো? তোলো, দ্রুত তোলো। সবসময় মনে রাখবে, মানে যদি মাঝখানে দাগ নাও দাও, ভালো করে খেয়াল করো, মাঝখানে দাগ নাও দাও, মনে মনে তোমার দাগ থাকবে কোথায়, মাঝখানে। অনেকে মানে পছন্দ করে না, এখানে দাগ দিব, cos আলফাটা দাগের উপর উঠে গেছে, অনেকে চিন্তা করে। তাহলে আমি মনে মনে আমার একটা দাগ থাকবে যে আমি এর বাইরে যাব, তাই না? বুঝছো? এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, আসো এবার। এখন তুমি আমাকে বলো, এখান থেকে যে কাজটা করতে, তাহলে এটা 1 নাম্বার সেন্সটা চলে গেছে। দ্বিতীয় নম্বরে কি বলছে বলো, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, প্রথম ভেক্টরকে 2a কে দ্বিগুণ করলে 4a। আচ্ছা, দ্বিগুণ করলে নাকি লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ বৃদ্ধি পায়, লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে আসো, লব্ধির মান 3 গুণ করে দাও আগে, তাহলে 3r হোল স্কয়ার। লব্ধির মান তো আর ধরছিলাম,
এখন সেটাকে যদি 3 গুণ বাড়াই দাও তাহলে 3r, এর উপর হোল স্কয়ার আর স্কয়ার করছো যে তুমি। এখন এখন বলো ইকুয়াল, প্রথম ভেক্টরকে কয় গুণ করতে বলছে? দ্বিগুণ। তাহলে কত? প্রথমে ছিল 2a, এখন কত হবে বলো? 4a, এর উপর স্কয়ার প্লাস, তুমি আবার বলো a, ওই যে দ্বিতীয় ভেক্টর এ, শুধু এ কে কিছু করতে বলে না আমাকে, তাহলে শুধু এ স্কয়ার দিব, প্লাস 2 ইনটু 4a ইনটু a ইনটু cos আলফা। বল, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করছি। দেখো প্রথম ভেক্টর ছিল 2a, এখন সেটা কত হইছে? 4a। আচ্ছা, বলছে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়, তো লব্ধির মান 3 গুণ বৃদ্ধি পায়, লব্ধিতে শুধু ছিল 8, এখন কত হইছে সেটা? 3r। বাকি কোনো কিছু চেঞ্জ করতে বলে নাই তোমার, কাহিনী বুঝছো এখন? আচ্ছা, তাইলে এবার তুমি বলো, সুতরাং এখান থেকে তুমি বলো 9r স্কয়ার, এখানে কত আসতে বলো? 16a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কত হবে বলো? 17a স্কয়ার প্লাস 8a স্কয়ার cos আলফা। এই বলো, এখানে তুমি আবার আমাকে বলো আর স্কয়ারের মান তুমি 1 নম্বরে পাইছো না, মানে তোমাকে এই সমীকরণকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে গেলে তুমি আর স্কয়ারের মানটা বসাও। তাহলে কি বসাবে? 9 ইনটু 5a স্কয়ার প্লাস 4a স্কয়ার cos আলফা ইকুয়াল 17a স্কয়ার প্লাস 8a স্কয়ার cos আলফা। বাচ্চারা বলো আমাকে, এইখান থেকে কত হয়? 45a স্কয়ার প্লাস 36a স্কয়ার cos আলফা ইকুয়াল 17a স্কয়ার প্লাস 8a স্কয়ার cos আলফা। ওকে, এখন তুমি জাস্ট ক্যালকুলেশনটা করো, কি করবে বলো? এখানে 45a স্কয়ার ওই পাশে নিয়ে গেলে তাহলে আর কত থাকে? 28a স্কয়ার। তারপর এই পাশে নিয়ে আসো এটাকে, ইকুয়াল মাইনাস 28a স্কয়ার cos আলফা। দেখো ক্যালকুলেশনটা করো জাস্ট, তাহলে তোমার কি মিলে গেছে? দেখো cos আলফা, তোমার আলফার মানটা দরকার, কিন্তু cos আলফা ইকুয়াল তুমি কি লিখবে? উপরে আছে 28a স্কয়ার, নিচে আছে মাইনাস 28a স্কয়ার, কাটাকাটি করো -1, cos কত এর মান? -1, cos 180 ডিগ্রি, সুতরাং আলফা ইকুয়াল 180 ডিগ্রি। এটাই তোমার আনসার। বুঝছি? চলো, বুঝতেছ না? বুঝতে বলবে। প্রথম সমীকরণটা লিখছি প্রথম লাইন থেকে, দ্বিতীয় সমীকরণটা লিখছি দ্বিতীয় লাইনের শর্ত থেকে। ঠিক আছে? ঠিক আছে, তুমি ধরো যে তুমি মেডিকেলে, মানে তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাই দিবে না, তারপরেও তার জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ। কেন? তুমি এই ম্যাথ করতে 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 তোমার মাথা এমন ভাবে খেলে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তুমি বাম হাতে লিখে দিয়ে চলে যাবে। বিশ্বাস হয় না? তুমি দেখিও, তুমি রেগুলার যদি ক্লাস করে থাকো, ফ্রাইডে ক্লাস করো, তোমার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এত ইজি লাগবে, তো এই মানে প্রশ্ন বাম হাতে লিখে দিই। ঠিক আছে, তুমি দেখিও, তুমি তো এখনো প্রথম ক্লাসে আছো, মাথা ব্যথা করতেছে, এসি গুলো একদম মাথা করতেছে। বুঝছি বুঝছি, যাবো এবার বাচ্চারা, যাবো। হাই হাই, তুফান শুরু হয়ে গেছে, যাই এবার। আমাকে দাও। হইছে, যাবো। বুঝতেছো তো? বুঝতেছো তো? আসো এবার, আসো এবার, আসো দেখি এই ম্যাথটা তোমরা করো তো, পারো কিনা দেখি। আমি তোমাকে করে বলছো, ভেরি গুড। দেখি বাকিরা একটু আমি টাইম দিই, হ্যাঁ আমি মাত্র 1 মিনিট টাইম দিব তোমার, কারণ এটা ইজি। আমি তো বেশ কয়েকটা করালাম তোমাকে আমি। আচ্ছা 1 মিনিট না, তুমি যেহেতু এখনো ছোট, আমি মনে করছি বড় হয়ে গেছে, সেজন্য আমি আসলে বেশি করে দিতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ 2 মিনিট, 2.5 মিনিট দিলাম। হ্যাঁ দেখি করে আমাকে আনসার বলো, আমাকে এটা করে আনসার বলো তো দেখি। হ্যাঁ করে বলছো, আনসার বলে দিচ্ছ যে দেখে। হ্যাঁ করছো, করছো যেটা দেখাতে হবে, আনসার দিচ্ছি তো তোমার জন্য। ভেরি গুড, ভেরি গুড। ওয়াও, হ্যাঁ আমি তোমাদেরকে ছোট মনে করতেছি কেন, তোমরা তো আসলেই বড় হয়েছো। দেখি দেখি দেখি, করছো? করো নাই? করো করো করো, করছো?
এটা দেখে না করতেছস, এখানে করে ফেলবি তুই, সমস্যা নাই। কি হবে এখানে, রাফ পেজ হলে তুই এটা আরেকটা বাই করবি, সমস্যা কি, আরেকটা নিবি, সমস্যা কি। মানে বাসায় গিয়ে করতে চাচ্ছ যে, হুম, তুই কোন স্কুল, কলেজে না সেবার? আচ্ছা, এটা তো চিনি চিনি মনে হচ্ছে। তুই কি না সেবার? আচ্ছা আচ্ছা, নাবিলের বন্ধু, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি করছে আর দেখি, তুই করছে যেটা দেখি। তাই, ভেরি গুড ভেরি গুড। ও ফাইন ফাইন, ও আচ্ছা রেগুলার ক্লাসে করছে সেই জন্য না, ভেরি গুড ভেরি গুড। এটা পারস নাই, এটা না এটা করে দিচ্ছিলাম কই, না এটা নাই এটা পারস না, এটা পারি না আর এদিকে আর এইদিকে এই এটা পারস না, আচ্ছা ভেরি গুড ভেরি গুড গুড। দেখি, দেখা আমাকে, হ্যাঁ। 30 ডিগ্রি কেন আসছে, আনসার তো 60 ডিগ্রি আসবে। ভুল করছস। আচ্ছা, তুই কার সাথে অ্যাঙ্গেল করছস? পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে না, তাহলে পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেল করলে 1/√3 সমান, ও 30, মানে এটা কত আসছে অ্যাঙ্গেল, 30 আসছে, 60 ডিগ্রি আসছে, 30 না, ও কারণ 1/√3 এর মান কত, 30 আসছিল না এটা অ্যাঙ্গেলটা, কেমনে 5√3 উপরে ধরছো, যার সাথে অ্যাঙ্গেল, তুমি কি কার সাথে, উত্তর দিকের সাথে অ্যাঙ্গেল কার সাথে বের করতে বলছে, অ্যাঙ্গেল কার সাথে বের করতে বলছে, কারোর সাথে বলে নাই, ও তাহলে সমস্যা নাই, কারোর সাথে যদি না বলে তুমি যে কারোর সাথে বের করতে পারো, হ্যাঁ হ্যাঁ ওটা বললে 30 আসতেছে, গুড গুড গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো কোশ্চা, গুড। এইদিকে তাকাও, বলছে এখানে আমাদেরকে বলছে, খেয়াল করো খেয়াল করো, আমরা কি করব, আমরা কি করব, এটা দিক বললে আগে এটা উত্তর, এটা কি দক্ষিণ, এটা কি বলো পূর্ব, সব সময় এভাবে দিব, আর এটা কি বলো পশ্চিম, দিয়ে দিলাম। এবার বলো বাচ্চারা, তোমাকে বলছে বায়ু উত্তর পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে, এখন বলো উত্তর দিকের অংশ বরাবর, উত্তর দিকের অংশ বরাবর হচ্ছে তোমার কত, উত্তর দিকের অংশ বরাবর হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার হচ্ছে উত্তর দিকের অংশ। আবার পূর্ব দিকের সাথে অংশ হচ্ছে, পূর্ব দিকের সাথে অংশ হচ্ছে তোমার কত, 5√3 এত কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে লব্ধি, লব্ধিটা মাঝখানে কোন দিকে যাবে, কোন দিকে যাবে আমি জানি না, তবে আমি ধরে নিচ্ছি এই ব্যাগটা বাতাসের কি বলছে প্রবাহিত হচ্ছে, ব্যাগের, এটা ব্যাগ, লব্ধি ব্যাগ, এই লব্ধি ব্যাগটা আমাকে বের করতে হবে। যেহেতু মধ্যবর্তী কোণ কত, পূর্ব এবং উত্তরের মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি, এবং এই থিটাটা আমাকে বের করতে হবে। থিটা এটাও বের করতে পারি চাইলে, আর উত্তর দিকের সাথেও বের করতে পারি। তাহলে আমি লব্ধি ব্যাগ যদি বের করতে হয় দুটো বার কি করব, যে 5 স্কয়ার, মনে করো এটা পি প্লাস এটা কিউ 5√3 এর উপর স্কয়ার প্লাস 2 × 5 × 5√3 ইন্টু কস, কত দিব বলো 90 ডিগ্রি, কস 19 মান 0, তাই এই পুরা পোর্শনটাই 0 হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 25 প্লাস এটা হচ্ছে 25 × 3, হ্যাঁ সেই ক্ষেত্রে এটা হচ্ছে √100, 100 কে রুট করলে কত হবে 10 কিলোমিটার/আওয়ার। এবং দিক যদি আমি বের করতে চাই তাহলে tan থিটা, মনে করো এটা যদি থিটা হয় tan থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, 5√3 এর সাথে অ্যাঙ্গেল, আর উপরে আছে 5, নিচে এখানেও আছে 5, 5 কে মিঙ্গেল করে রাখছি, উপরে sin 90, নিচে cos 90, এভাবে করে দিলে আমরা sin 90 এর মান পাচ্ছি 1, বাট 5√3 প্লাস 5 cos 90 ডিগ্রির মান পাচ্ছি 0, cos 90 এর মান 0, তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে 5/5 কাটা গেলে 1/√3, tan কত এর মান 1/√3, tan থিটা ইকুয়াল tan 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটা অবশ্যই লিখে দিবা 30 ডিগ্রি কার সাথে, পূর্ব দিকের সাথে, এটা লিখে দিতে হবে, হ্যাঁ পূর্ব দিকের সাথে, ঠিক আছে বুঝছি। তোলা শেষ, বেশিরভাগ সবাই পারছো, হ্যাঁ 60 ডিগ্রি দেওয়া আছে যে, সমস্যা নেই, 60 ডিগ্রি হচ্ছে কার সাথে,
ওই যে উত্তরের সাথে উত্তরের সাথে উত্তরের সাথে উত্তর দিকের সাথে। ঠিক আছে, চলো এবার যাই। এই প্রশ্নটা খুবই পপুলার একটা প্রশ্ন, বুঝছো? এটা মানে আমাদের 11 জন রাইটারের বইয়ের বেশিরভাগ বইয়ের অনুশীলনীতে এই ম্যাথ আছে। একটু লেন্দি, কিন্তু এটা আছে আর কি, দুম করে চলে আসতে পারে। কি বলছে দেখ, একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি হচ্ছে আর, কিউ কে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, আবার কিউ কে বিপরীতমুখী করলে লব্ধির মান তাও দ্বিগুণ হয়। দেখাও যে পি কিউ এবং আর এর অনুপাত √2 √3 √2, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসো তুমি এখানে খেয়াল করো, আমি এখানে 3টা সমীকরণ বানাবো 3টা লাইন থেকে। প্রথম লাইনে বলছে পি কিউ দুইটা বল, আর হচ্ছে তাদের লব্ধি। তাহলে আমি কি লিখতে পারি? আর স্কয়ার ইকুয়াল, কি লিখতে পারবো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, লিখতে পারি না? আমাদের তাই বলছে পি কিউ দুইটা ভেক্টর, আর হচ্ছে তাদের লব্ধি, সো আমি এই সূত্র লিখতে পারি। তুমি এবার একটা কাজ করো, তুমি এটাকে সুন্দর করে এটাকে তুমি এইভাবে নিয়ে আসো, এই ফরম্যাটে নিয়ে আসো। সুতরাং আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল 2 পি কিউ কজ আলফা। এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দাও। ওই প্রথম লাইন, এই লাইন থেকে আমি একটা ইকুয়েশন বের করে নিয়ে আসছি। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় লাইনে চলো। দ্বিতীয় লাইনে কি বলছে? কিউ কে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। লব্ধির মান দ্বিগুণ মানে 2r, আর এর মানটা দ্বিগুণ স্কয়ার ইকুয়াল পি এর মানটা পি থাকুক, এটা কোনো চেঞ্জ নাই, বাট কিউ এর মানটাকে কি করতে হবে বলো? দ্বিগুণ করতে হবে, 2q এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2q কস আলফা। ঠিক আছে, তাহলে এটাতে কি দাঁড়াচ্ছে দেখি। এটাতে এটাতে তোমরা এখানে ভাগ করে দিও, 2 ভাগ করে দিও। ঠিক আছে, বড় আছে। আচ্ছা, এবার বলো এখানে 4r স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস এখানে আছে 4q স্কয়ার প্লাস 4 কি আছে বলো? পি কিউ কজ আলফা। তুমি একটা কাজ করো, এটাতে 2 দ্বারা ভাগ করে দাও। 2 দ্বারা ভাগ করলে কি আসে দেখি বলো? 2r স্কয়ার, ঠিক না? আর এখানে পি স্কয়ার বাই 2 প্লাস 2q স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। ঠিক আছে, তুমি এবার একটা এইটাকে এই ফরম্যাটে নিয়ে আসার জন্য 1 নাম্বার সমীকরণের মতো করে আনার জন্য 2r স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই 2 মাইনাস 2q স্কয়ার ইকুয়াল 2পি কিউ কজ আলফা, এরকম করে রেখে দাও। এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ দাও। তার মানে আমি আসলে এদেরকে সিস্টেমে ফেলতে চাচ্ছি। কি সিস্টেম দেখো, আমি যেহেতু দেখছি পি কিউ আর ইকুয়াল সামথিং, তাহলে আমি এখানেও পি কিউ আর কে এক পাশে নিয়ে আসছি, বাকিদেরকে এক পাশে সাইড করে ফেলছি। ঠিক আছে, এবং দেখো খুব বুঝানো, এই যে প্রথম লাইন থেকে একটা ইকুয়েশন বার করে আনছি, দ্বিতীয় লাইন থেকে আমি আরেকটা ইকুয়েশন বের করে আনছি। ঠিক আছে, তাইলে আমি আমার আরেকটা কাজ করতে হবে। কি কাজ? তৃতীয় লাইন যেটা আছে সেখান থেকে আমি আরো একটা লাইন বের করব, এতটুকু লিখছো তুমি? আগে বলো, এতটুকু লিখছো? আচ্ছা, এবার বলো, তুমি এবার বলো আমাকে এরপরের লাইনটাতে কি বলছে? কিউ কে বিপরীতমুখী করলে, কিউ কে বিপরীতমুখী করা মানে কি? মাইনাস করা, পি এর সাথে কিউ কে মাইনাস করা, মানে অথবা পি এর সাথে মাইনাস কিউ এর যোগ করা। তখন যোগ পারলে আমরা বিয়োগ পারবো বলছিলাম, ঠিক না? কিরকম? শুধুমাত্র আর ইকুয়াল পি স্কয়ার, আর ইকুয়াল √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2পি কিউ কজ আলফা। শুধু একটা জায়গায় মাইনাস ছিল, সেটা হচ্ছে 2পি কিউ কজ আলফার আগে সাইনটা মাইনাস হয়ে যাবে শুধু বিয়োগের ক্ষেত্রে, লব্ধির মান বের করার সময়। কেন হবে ওইটা আমি বেসিক ক্লাসে পড়াইছিলাম, তারপরে এখানে একটু পরের স্লাইডে আমি আবার দেখাচ্ছি। তুমি আগে আমাকে বল, আমি যদি এখন বলছি কি লব্ধি দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে আর এর মানটা 2r এর উপর স্কয়ার ইকুয়াল বল পি স্কয়ার, পিটা পি থাকুক কোনো সমস্যা নেই,
বাট কিউ কে তুমি কি করছো, বিপরীতমুখী করছো। বিপরীতমুখী করলে মাইনাস কিউ এর মান কত, কিউ, তাহলে প্লাস কিউ স্কয়ার, কিন্তু এই জায়গায় গিয়ে আমি মাইনাস 2p/q cos আলফা লিখবো। কোনো সমস্যা আছে? বলছি যে কিউ কে বিপরীতমুখী করলে, বিপরীতমুখী করা মানে বিয়োগ করা, বিয়োগ করলে কিচ্ছু চেঞ্জ হয় না, শুধু এই জায়গাটা মাইনাস হয়। ওই প্রথম সূত্রের সাথে এই জায়গাটাতে মাইনাস হবে, কিন্তু আর এর মানটা নাকি তখন দ্বিগুণ হয়ে যায়। সুতরাং কি দাঁড়াচ্ছে বলো, 4r² মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল মাইনাস 2p/q cos আলফা। ঠিক আছে, এটাকে তুমি 3 নাম্বার সমীকরণ দিয়ে দাও, এটাকে তুমি 3 নাম্বার সমীকরণ দিয়ে দাও। দিছ? এবার একটা কাজ করো, আমাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্য তুমি প্রথমে 3 বিয়োগ 1 করো, 3 বিয়োগ 1 করো, 3 বিয়োগ 1 করো, কি হয় দেখো তো। 3 থেকে, হ্যাঁ বুঝিনি, ও 3 নাম্বার সমীকরণকে 1 নাম্বার 3 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করো, তাড়াতাড়ি করো। কি করতেছো, কি পাইছো দেখো, কিছু পাইছো? আচ্ছা, এখানে যদি আমি একটু বিয়োগ করতে যাই তাহলে এটা মাইনাস, এটা মাইনাস না। একটা কাজ করি, এই লাইনটাকে এদের মতো করে লিখি, 4r², এখানে আছে, হ্যাঁ মাইনাস দ্বারা গুণ করলে তখন কি আসে দেখি, মাইনাস দ্বারা গুণ করো, এটা কি আসবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটাও কি হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এখন করো, এখন থেকে 3 মাইনাস 3 মাইনাস 1 করো, কত হয় বলো তো। এটা থেকে ওইটাকে বিয়োগ করলে তাহলে এখানে আর এর জায়গায় কি থাকবে, পি স্কয়ার, এটা থেকে এটাকে বিয়োগ করছে তাহলে 2p² কিউ স্কয়ার, ওখানে আবার এটাকে বিয়োগ করলে কত থাকতেছে, প্লাস 2q², তারপর এটা থেকে ওইটাকে বিয়োগ করলে মাইনাস 5r² ইকুয়াল কত, 0। এটাকে 4 নম্বর সমীকরণ দাও। হ্যাঁ এটাকে -1 দ্বারা গুণ করলে কি আসে, সবাই মাইনাস, সাইন চেঞ্জ হয়ে যাবে আর কি। আরো ছোট আসতেছে, কত আসতেছে, হ্যাঁ 4 3, তখন আরো লেন্দি হবে, আরো বড় হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা বজ্র গুণন পদ্ধতি শিখছিলা, প্রতিস্থাপন অপনয়ন, হ্যাঁ বজ্র গুণন শিখছিলা, তাহলে এটা দিয়ে করলে আর 2-3 লাইনে আনসার মিলে যাবে। কিন্তু তুমি যেটা বলতেছো ওটার মান যদি তুমি যে কোনো একটা সমীকরণে বসাতে যাও আরো বড় হবে, আরো বড় হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন বলো, এবার আরেকটা ইকুয়েশনে যাই। 3 নাম্বার সমীকরণ থেকে তুমি 2 নাম্বারকে বিয়োগ করো, কি হবে দেখো, 3 থেকে 2 কে বিয়োগ করো, এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে কত হবে, -6r²। যেহেতু পি কিউ আগে লিখছি তাহলে পি কিউ কে আগে লিখো, p², পি থেকে মাইনাস এত হলে তাহলে কত হয়, 3/2 p², তারপর q², এখানে মাইনাস এত তাহলে প্লাস 3q²। এবার বলো, এখানে -4r², ওখানে -2r², তাহলে -6r² ইকুয়াল কত, 0। এটাকে তুমি 5 নাম্বার সমীকরণ দাও। তো ওই যে দেখো 2p/q cos আলফা ছিল না, এটা জীবন সারা জীবনের জন্য অপঙ্গ হয়ে গেছে, মানে আর নাই এখানে আমাদের ক্যালকুলেশনে 2p/q cos আলফা নাই, আছে। কিন্তু তুমি যেটা বলতেছিলা, যেটা মানে মান ছোট আসছিল, এটা যখন বসাতে যাবা এটা নিয়ে আরো এক পৃষ্ঠা মতো করতে হবে। এবার বলো, তুমি দেখো এখানে p², q² r², তুমি এবার কি করবে, ওই যে বজ্র গুণন পদ্ধতি করবে।
ঠিক আছে, তাহলে তুমি বলো বজ্র গুণন পদ্ধতিতে যদি আমি সমাধান করতে চাই তাহলে কি আসবে বলো। পি স্কয়ার উপরে দিলাম, পি স্কয়ার নিলে এটা বাদ, তাহলে এটা এটা গুণ মাইনাস এটা এটা গুণ, এরকম না? দেখো তো, করো, দেখো তো, আগে করো। আচ্ছা, এটাকে আরো ছোট করে ফেলা যায় তো? এটাকে আরো ছোট করা যায় না? আরো ছোট করো, এই যে দেখো কিরকম, 2 দ্বারা গুণ করো, 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করলে কি হবে বলো, শুধু পি স্কয়ার। আর 3 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করলে এটা কি হবে বলো, 2 কিউ স্কয়ার। 3 দ্বারা ভাগ করছো, 2 দ্বারা গুণ করছো, তাহলে 4 আর স্কয়ার ইকুয়াল 0। বুঝছো নাকি কি করছি যে 3 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ, এত দ্বারা গুণ করছি, তাহলে মানটা আরো ছোট ছোট আসবে। বল এবার পি স্কয়ার বাদ করে দিছ, তাহলে এটা এটা গুণ কত হচ্ছে -8। সূত্রের একটা মাইনাস আছে, তাইলে বলো এটা এটা গুণ +12 ইকুয়াল, বলো কিউ স্কয়ার কে নিছি, কিউ স্কয়ার কে নিলে এটা এটা আর এটা গুণ করো -6, মিলতেছে? মিলতেছে? বুঝো নাই? বুঝতেছ না? বজ্র গুণন করছিলা? হ্যাঁ করছিলা? এই যে দেখ, না স্যার বলে ভুলে গেছে যে, এই যে দেখো আমি বলি, তুমি প্রথমে এই খেয়াল করো, খেয়াল করো, এই খেয়াল করো, এইটা এবং এটা, এদের মধ্যে আমি একটা সমাধান বের করতে চাচ্ছি। তাহলে এখানে পি স্কয়ার, তা আমি উপরে পি স্কয়ার দিছি, এই দুইটা বাদ, তাহলে আর থাকে কে কে, কিউ এবং আর, কিউ এবং আর এর সহগ আছে, এই 2 -4 গুণ করছি -8, সূত্রের মাইনাস দিছি, মাঝখানে একটা সূত্রের মাইনাস আছে, আমি কাকে কাকে গুণ করছিলাম, কাকে কাকে গুণ করছিলাম, এ এ কে গুণ করছিলাম, এরা দুজনকে গুণ করছিলাম, মাঝখানে সূত্রের মাইনাস দিছি। এবার কি করব বলো, এবার এইটা এবং এটাকে গুণ করছি, কই কই কই, হ্যাঁ ও 5 গুণে 10 হবে আর কি, তাহলে আমি বলবো জিনো, তাহলে -8 আর এখন বলো, এটাকে ক্যালকুলেটর দিয়েও করা যাবে, কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যাবে, ঠিক আছে, সমাধান। তারপর কত, সূত্রের মাইনাস, আর এখানে আছে কত 10, 10 না -10, তাহলে +10 হয়ে যাবে, ঠিক আছে। তো করো, তুমি আগে করো, এতটুকু আনো, আস্তে আস্তে যাই, কম করি কিন্তু বুঝে যেতে হবে, বুঝছো? তুমি বুঝছো? আচ্ছা, এবার বলো। হ্যাঁ, এবার বলো কিউ স্কয়ার, কিউ কে নিছ বাচ্চারা, এবার আমি অন্য আরেকটা কালার দিই, এই কালারটা দিই, বল কিউ কে নিচ্ছি, কিউ বাদ, কিউ বাদ, 2 কিউ স্কয়ার এটা বাদ, যেহেতু আমি কিউ স্কয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে বলো কে কে আছে আমার সাথে, আমার সাথে এবার কাজ করতে হবে, এই যে দেখো কিউ যেহেতু বাদ, তাহলে এই সহগ, এইখানে সহগ আছে 1, 1 না, আবার এই সহগ এখানে আছে 2, এখানে আছে কত -4, তাহলে গুণ করো কি হচ্ছে বলো, এটা এটা -5 আর এখানে আছে কত -8, তাহলে আমার আনসারের সাথে, হ্যাঁ এই যে এটা গুণ করছি -5 আর এটা গুণ করছি -8, বাট সূত্রের একটা মাইনাস কিন্তু এখানে আছে, তাহলে +8। আবার বলছি দেখো, কিউ স্কয়ার যখন নিচ্ছি, কিউ এর সহগগুলো বাদ, এবার প্রথমে তো এটা গুণ করে বসাইছিলাম, এবার এটা গুণ করে বসাতাম, এইটা আর এটা গুণ, প্রথমে এটা গুণ, তারপর এটা গুণ করছিলাম, প্রথমটাতে এইটাতে আগে করছিলাম এটা, আর এখন করতে হবে কোনটা, আগে এটা পরে এটা, ওটা করলে তো আনসার মিলবে না। দেখো এটা +5 হয়ে যাবে, ওইদিকে 8 চলে আসবে, ঠিক আছে না, মাইনাস সাইনের একটা সমস্যা হয়ে যাবে। এবার আসো আর স্কয়ার কেন, আর স্কয়ার যখন নিচ্ছ, তাহলে এটা বাদ, এই অংশ বাদ, তাহলে কি করতে হবে, 2 2 4 -2 × 1 শুধু 2, তাহলে 4 -2, বুঝছি? দেখো আবার বলছি, আর যখন নিচ্ছি এই অংশ বাতিল, এই অংশ বাতিল, তখন এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, ঠিক আছে। তুমি আবার বলো
কি আসছে আমাদের? আমাদের এবার আসছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 3 ইকুয়াল আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। ওই স্কোয়ার দাও, ঠিক আছে? তাহলে বজ্রগুণনের নিয়মটা আমি ম্যাথ শেষ করে আরেকবার দেখা দিচ্ছি। তুমি আগে এটা বলো, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3 আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তোমার কি প্রমাণ করতে হবে? পি ইস টু কিউ ইস টু আর সমান এত এত এত। দেখো চেহারা কিন্তু চলে আসছে, এখানে 2 আসছে, রুট করে দাও, রুট করে দাও, রুট করে দাও, তাহলে কি হয়? সবাইকে রুট করে দিলে কি হয় বল? পি ইস পি ডিভাইডেড বাই রুট 2 কিউ ডিভাইডেড বাই রুট 3 আর ডিভাইডেড বাই রুট 2। এই লাইন থেকে আমি কি লিখতে পারি না? পি ইস টু কিউ ইস টু আর সমান কত? রুট 2 রুট 3 এবং রুট 2। এটাই হচ্ছে প্রুফ, ঠিক আছে? এই জায়গাটা আমি তোমার আরেকবার বুঝাচ্ছি। দেখো বজ্রগুণন ক্লাস 8 এ পড়ছিলা, সেখানে বলছিলা যে সহগটা নিব আমি উপরে, যে সহগটা আমি নিব উপরে সে বাদ। তারপর কি করব? তারপর কি করব? ক্রস, মানে এই যে তোমাদের সাথে বলি যে এটা বাদ, এইটা গুণ এটা, এইটা এটা গুণ মাইনাস এটা এটা গুণ, মাঝখানেরটা নিব সহগ নিয়ে। এবার প্রথমে এটা এটা গুণ করছিলাম না, এবার প্রথমে কোনটা করতে হবে? উল্টাটা, এটা এটা গুণ, তারপর এটা, তারপর তৃতীয়টা নিব, তারপর আবার কোনটা করতে হবে? এটা এটা গুণ, এটা এটা গুণ। তার মানে প্রথমে, পরে, আবার, ঠিক আছে? কি বুঝছি? আমি বুঝছি। এটা কিন্তু অনেক জনপ্রিয় ম্যাথ, তুমি বই খুললে এই ম্যাথ দেখবা, অনুশীলনের ম্যাথে গেলে তুমি এই টাইপের ম্যাথ দেখবা, ঠিক আছে? তোলা শেষ, তোলা শেষ। এবার আস ভেক্টরের বিয়োগ, কথা শোনো। ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগের ম্যাথ, ভেক্টরের বিয়োগের দুইটা ম্যাথ করব। কোসাইন সূত্র, কোসাইন সূত্রের একটা ম্যাথ করব। সাইন সূত্র, সাইন সূত্রের জনপ্রিয় একটা ম্যাথ করব। কথা শোনো, এইটা আমি এই শীটটা হুবহু এই শীটটা আগামী শুক্রবারের ক্লাসে আমার নিয়ে আসবা। এইটার সাথে আমরা আরেকটা শীট দিব। তার মানে আজকে আমরা ভেক্টরের যোগ পর্যন্ত করছি, ভেক্টরের বিয়োগ, কোসাইন সূত্র, সাইন সূত্র, লম্বাংশ সূত্র, এভাবে এভাবে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? এই শুনো, তাইলে আগামী ক্লাসে এই শীটের সাথে আরেকটা শীট অ্যাড হবে এবং এভাবে আস্তে 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 আমরা ফ্রাইডেতে এই টাইপের ম্যাথগুলো করে করে পুরা, মানে রেগুলার ক্লাসে যা পড়বো, রেগুলার ক্লাসেগুলো অপেক্ষাকৃত সহজ হবে, বাট ফ্রাইডে গুলোতে আমরা টু দা পয়েন্ট একটু কঠিন টাইপের জিনিসগুলোতে যাব, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করো।